আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, ফার্স্ট বি ইউনিটের গণিতের ধারাবাহিক প্রস্তুতিমূলক নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি জুবায়ের হোসেন, জুবায়েরস ইংলিশ একাডেমি প্ল্যাটফর্ম ও জুবায়েরস ম্যাথ ফর ইউনিভার্সিটি এডমিশন বইয়ের লেখক। বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্স্টের ইংলিশ ডিপার্টমেন্টে। আজকে আমরা এই সাস্টের 2016-17 সালের প্রশ্ন সমাধান করব, যেটা কিনা সাস্টের যে বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার মাঝে একটা কঠিন প্রশ্নের অন্যতম। তো ক্লাস শুরুর পূর্বে 2016-17 সালে কম নাম্বার পেয়ে যে সকল ভাই বোন সাস্টে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে স্মরণপূর্বক একবার সেলুট জানাতে চাই, কারণ এই 2016-17 সালের প্রশ্নটা এমন কঠিন যেগুলা কিনা আমরা আজকে ক্লাসে দেখব। তো চলো দেখি। 1 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। ত্রিভুজ এবিসি এর কোণ বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং বিসি ইকুয়াল টু 10 একক। এডি বিসি এর উপর ডি বিন্দুতে লম্ব হলে তার দৈর্ঘ্য কত? প্রশ্নটা পড়ে সামহাও বুঝতে পারছি যে এখানে এডির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কোথায় থেকে? এই এবিসি ত্রিভুজ থেকে। সো প্রথমে এই প্রশ্নটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে রূপ দিতে চেষ্টা করব, শুধু এই 10 একক পর্যন্ত। চলো এটা চিত্রের রূপ দিই। প্রথমে যে কোণগুলা দেওয়া আছে সেইগুলো দেখে বুঝতে পারছি ত্রিভুজটা সমদ্বিবাহু, কিন্তু আমরা সেটা শিওর না এটা সমদ্বিবাহু কিনা। তারপরেও আমরা এটা যুক্তির মাধ্যমে ত্রিভুজের পরিচয় জানতে চেষ্টা করব। সো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ। যে ত্রিভুজের এই কোণ বি সমান সমান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, একইভাবে কোণ সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এখানে 60 ডিগ্রি, এটা বাহিরে লিখলাম। আর এই ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি, এই ভূমির উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ডি। এই ডিতে শীর্ষবিন্দু এ থেকে তোমার বিসি বাহুর উপর একটা লম্ব হচ্ছে এডি। এটাই কিন্তু প্রশ্নে বলা হয়েছে যেখান থেকে এই এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন এই প্রশ্নটা আমি 3টা প্রসেসে সমাধান করে দেখাবো, যাতে এমন টাইপ প্রশ্ন যদি সাস্টে আসে যতই কঠিন হোক না কেন 3টা প্রসেসের যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে তোমরা প্রশ্নগুলো সমাধান করতে পারো। প্রসেস 1 আমরা সমাধান করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে। তো এখানে লক্ষ্য করো, প্রসেস 1 এর ক্ষেত্রে যখন এই শীর্ষবিন্দু এ থেকে এই ডি বিন্দুতে এডি লম্বটা ছেদ করেছিল, ফলে এখানে যে বিসি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল 10, তখন এই বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করছে, অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি। যদি এই বিসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করে তবে এখানে বিডি সিডি ইজ ইকুয়াল কত হবে? 5। তাহলে এইখান থেকে বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 আর বিসি সমান সমান হচ্ছে সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 10। হচ্ছেটা কি? এই বিডি সমান 5, সিডি সমান 5, একইভাবে দুইটা ত্রিভুজ উৎপন্ন করেছিল। সেই ত্রিভুজগুলো হচ্ছে ত্রিভুজ এ বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ এ সি ডি উৎপন্ন করছিল কিনা দেখো, এখানেও 60 ডিগ্রি আছে, এখানেও 60 ডিগ্রি আছে, যেগুলা কিনা লেস দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এগুলা কি সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণগুলোর পরিপ্রেক্ষিতে দুইটা ত্রিভুজে বিডি হচ্ছে ভূমি আর সিডি হচ্ছে ভূমি, আর এই দুইটা ভূমির সাপেক্ষে দুইটা সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে একই ত্রিভুজের লম্ব হচ্ছে এডি। এখন তুমি যে কোনো ত্রিভুজে বিবেচনা করা না কেন এই সূক্ষ্মকোণের সাপেক্ষে একটা অনুপাত হয়, সেই অনুপাতটা হচ্ছে tan থিটা। আর আমরা tan থিটা সমান সমান আমি যখন ওই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম চন্দ্রের শেষ লাইন, টাকা লইয়া
ভাগিলেন মানে হচ্ছে ভূমি, তাই না? সো এই ত্রিভুজের আলোকে tan থিটা, তাহলে এই থিটা কত? আমি এখানে বলেছি যে <90 মানে সূক্ষ্মকোণ। তাহলে আমরা লিখতে পারি যে tan 60, এই এবিডি ত্রিভুজের বিডি হচ্ছে ভূমি, সো আমরা লিখতে পারি বিডি বাই এডি। প্রশ্ন থেকে বের করতে হবে বলেছিলাম এই এডি এর মানটা। সো আমরা tan 60 সমান সমান জানি হচ্ছে √3, এডি বাই হচ্ছে 5, সো আমরা লিখতে পারি এডি ইজ ইকুয়াল টু হচ্ছে 5√3। এটা হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে প্রাপ্ত সমাধান ত্রিকোণমিতি অনুপাতে অ্যাপ্লাই করে। ওকে, এখন প্রসেস 2 এবং 3 দেখাবো। সো প্রসেস 2 এবং 3 দেওয়ার আলোকে এখানে যে এবিসি ত্রিভুজটা বলে দেওয়া হয়েছে সেই ত্রিভুজটাকে আমরা চিহ্নিত করব যে আসলে এটা কি ত্রিভুজ ছিল। এখানে সামহাউ আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুইটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। এখন একটা বিষয় লক্ষ্য করো, দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে কি এই এক কোণের পরিমাণ জানা যাবে না? কিভাবে জানা যাবে? আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই এবিসি ত্রিভুজের আলোকে আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। পারি কি পারি না? পারি। এখন প্রশ্নে দেওয়া আছে কোণ বি কোণ সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে মানগুলো ব্যবহার করতে পারি। সো কোণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। সো প্রশ্নে দেওয়া ছিল দুইটা মান, কোণ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। সো আমরা অনুসিদ্ধান্তের মাধ্যমে সেটা পাইছি যে কোণ এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন দেখা যাচ্ছে এই ত্রিভুজের তিনটা কোণ সমান সমান 60 ডিগ্রি, তো আমরা এই ত্রিভুজটার নামকরণ করতে পারি সমবাহু ত্রিভুজ, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণেই সমান। তো এটা তো আমরা দেখতেই পারতেছি কোণ এ ইজ ইকুয়াল টু কোণ সি ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ এ। এখন আমরা এটাও জানি যদি সমবাহু ত্রিভুজের তিনটা কোণ সমান হয় সেই সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহু সমান। তো এখানে দেওয়া আছে বিসি সমান সমান 10, তাহলে এ বি এবং এসি সমান সমান কি হবে? আমরা এখানে লিখতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি সমান সমান 10, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু ও কোণগুলো পরস্পর সমান। তো প্রসেস 2 অ্যাপ্লাই করে দেখাবো, সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের এখানে যে লম্ব দৈর্ঘ্য চাওয়া হয়েছে সেই লম্ব দৈর্ঘ্যের সূত্র অ্যাপ্লাই করে। আমরা জানি সমবাহু ত্রিভুজের লম্ব ধরে নিলাম সেটা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে √3/2a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য পাওয়ার সূত্র, এইচ ইজ ইকুয়াল টু √3/2a। একটু মাথায় রেখো এটা, তাতে পরীক্ষায় অন্যভাবে চাওয়া হইলে এই সূত্র অ্যাপ্লাই করে লম্ব দৈর্ঘ্য তোমরা বের করতে পারো। এখানে এটা কি? এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটার বাহু, যেটা কিনা এখানে পাইছি যে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 10। সো এটা সমান সমান আমরা লিখতে পারি √3/2 ইন্টু হচ্ছে 10, যদি 2 দ্বারা 10 কে ভাগ করো তবে সেটা হবে 5√3। এটা হচ্ছে প্রসেস 2 এর মাধ্যমে পাওয়া উত্তর 5√3। চলো এখন প্রসেস 3 এর মাধ্যমে সমাধান করি। প্রসেস 3 হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। সো প্রসেস 3, একটা বিষয় লক্ষ্য করো,
যখন আমি প্রসেস 1 আলোচনা করেছিলাম তখন বলেছিলাম ডি বিন্দুতে যখন এডি লম্বটা ছেদ করেছিল তখন এবিসি ত্রিভুজটাকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করেছিল, যেই ত্রিভুজগুলার কিনা লম্ব দৈর্ঘ্য এডি সেম একই। এখন এখানে তুমি এবিডি ত্রিভুজ কিংবা এসিডি ত্রিভুজ যে ত্রিভুজে বিবেচনা করো না কেন, এই প্রত্যেকটি ত্রিভুজে বাহু হচ্ছে 10। এখন তুমি এখানে এবিডি ত্রিভুজ বলো আর এসিডি ত্রিভুজ বলো। সো আমরা এই দুইটা সমস্যা সমাধানের ক্ষেত্রে সবসময় বিবেচনা করেছি এ বি ডি ত্রিভুজটা। সো আমি ইন্টারেস্টিং ওয়েতে এখন আমি এই এসিডি ত্রিভুজ পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এই প্রশ্নটা সমাধান করে লম্ব দৈর্ঘ্যটা বের করে দেখাবো। তো আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এসি ডিএ। এই এসিডি ত্রিভুজের একটু লক্ষ্য করো, এসিডি ত্রিভুজের ভূমি হচ্ছে কত 5, কারণ সমান 2 ভাগে ভাগ করছিল, আর অতিভুজ হচ্ছে 10। তো পিথাগোরাসের সূত্র সেটা জানি যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার। এখান থেকে বের করতে হবে এডির মানটা। তো আমরা এডি ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অফ এসি স্কয়ার মাইনাস হচ্ছে সিডি স্কয়ার। তোমরা এটা মিলিয়ে নিও ক্যালকুলেশন করে, জাস্ট আমি শর্টকাট ওয়েতে দেখাচ্ছি যাতেও তোমরা এক্সপার্ট হতে পারো। ক্যালকুলেশন করো, এডি অর্থাৎ লম্ব দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এসি স্কয়ার। দেখো এখানে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 10, সুতরাং 10 স্কয়ার মাইনাস সিডি, লক্ষ্য করো এখানে সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 স্কয়ার। সো রুট ওভার অফ 100 মাইনাস 25 সমান সমান রুট ওভার অফ হচ্ছে 75 ইজ ইকুয়াল টু হচ্ছে 5√3। প্রসেস 3 এর মাধ্যমে একই উত্তর পেলাম 5√3। জাস্ট তিনটা প্রসেসের মাধ্যমে এটা সমাধান করে দেখাইছি যাতে তোমরা তোমাদের প্রস্তুতির গুছাতে পারো। আর প্রশ্নটা কতটুকু হার্ড ছিল সেটা তো তোমরা দেখতেই পারতেছ। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, একটা সূত্র দেওয়া আছে, সেটা বিভিন্ন চলক ব্যবহার করে log q to the power p is equal to r হলে কোন শর্তটি সঠিক না। এখানে আরেকটু তথ্য তোমাদের দিতে চাই, সেটা হচ্ছে যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি উত্তর করো না কেন, তো প্রশ্নটা ভালোভাবে পড়বা। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। তো সহপাঠের কোনো নাটকের কোনো একটা উক্তি ছিল হয়তো, সেখানে না শব্দটা আমি দেখি নাই, তো তার কারণে আমি 1 নাম্বার মিস করছিলাম। তো এখানে বলা হয়েছে যে সঠিক না মানে ভুল, তাহলে যেগুলো সঠিক আছে এগুলা ক্রস যাবে, যেটা ভুল আছে সেটা উত্তর হবে। তো এটা উত্তর করার ক্ষেত্রে তেমনি ভাবে আমরা একটা লগের সূত্র পড়ে আসছি যে লগ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, শূন্য লগ। এই সূত্রটা তখনই সত্য বলে প্রমাণিত হবে যখন কিনা এ গ্রেটার দেন 0, এ নট ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হবে। যখন এই শর্তগুলো মানবে তখন আমরা বলতে পারবো log a to the power 1 is equal to হচ্ছে 0। ঠিক আছে? তো প্রশ্নে যেটা দেওয়া আছে এটা আমি নিচে লিখলাম log q to the power p is equal to হচ্ছে r। দেখো ম্যাচিং করা যায় কিনা, log এর জায়গাতে আছে q, 1 এর জায়গাতে আছে p, ঠিক আছে, শূন্যের জায়গাতে আছে r। তো ম্যাচিং হয়ে গেছে। তো এখান থেকে কি বোঝা যায়, তোমাদের বেসিক থাকতে হবে, তোমার নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে তুমি এমন ভাবে ম্যাচিং করতে পারো যেমনটা আমি ম্যাচিং করতে পারতেছি। তো তার জন্য আমি মনে করি যে জুবায়ার্স ইংলিশ একাডেমি থেকে যে মিস আসিস্ট্যান্ট কোর্সটা লঞ্চ করা হয়েছে, এই ম্যাথ কোর্সটা তোমাদের করে নেওয়া। আমি তোমাদের ফোর্স করতেছি না, জাস্ট তোমরা ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে মনে করো যে তোমাদের জন্য হেল্পফুল হবে তবেই তোমরা ভর্তি হবা। এটা তোমাদের ইচ্ছে উপরে ডিপেন্ড করতেছে। এটা থেকে দুইটা শর্ত আসতেছে। এখন এটার ক্ষেত্রে কি শর্ত হতে পারে, যদি এর জায়গা কিউ হয় তাহলে আমরা লিখতে পারি যে কিউ গ্রেটার দেন 0, কিউ নট ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 1 হবে, 1 নট ইজ ইকুয়াল টু 1, কিউ কখনো 1 হতে পারবে না।
যদি 1 হয় তাহলে সেটা সংজ্ঞায়িত হবে না। তো আর একটু এক্সট্রা তথ্য হতে হবে, সেটা হচ্ছে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এখানে পিউ তোমার ধনাত্মক হইতে হবে, কারণ লগারিদমের ক্ষেত্রে দুইটা শর্ত আছে, সেটা হচ্ছে ঋণাত্মক এবং শূন্যর ক্ষেত্রে কখনোই সেটা সংজ্ঞায়িত হবে না। কিউ যদি শূন্য হয় তাহলে সেটা সংজ্ঞায়িত হবে না, কিংবা ঋণাত্মক হলে সেটা সংজ্ঞায়িত হবে না। এটা দুইটা শর্ত। তো এই শর্তগুলো আলোকে এখন এখানে অপশন খুঁজতে হবে। যদি পি কিউ গ্রেটার দেন 0 হয় তাহলে এই সূত্রের আলোকে এটা হচ্ছে কারেক্ট, মানে সঠিক, তাহলে এটা উত্তর হবে না। তো পি গ্রেটার দেন 0, পি গ্রেটার দেন 0 আছে তাহলে সঠিক, এটা উত্তর হবে না। কিউ নট ইকুয়াল টু 1, কিউ নট ইকুয়াল টু 1 শর্ত আছে, উত্তর হবে না। কিউ গ্রেটার দেন 0, তো এটা উত্তর হবে না। পি লেস দেন 0, পি লেস দেন 0, কিন্তু এখানে তো শর্ত বলতেছে পি গ্রেটার দেন 0, তাহলে এটা ভুল। সো উত্তর হচ্ছে ডি। তো এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে ওই যে দুইটা শর্ত বলেছিলাম যে ঋণাত্মক লগারিদম কখনো সংজ্ঞায়িত নয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। যদি 3টি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 1:2:4 হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধের অনুপাত হবে। প্রশ্নটা সমাধান করি। ধরি 3টি বৃত্তের ব্যাসার্ধ R1, R2 এবং R3। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই R1 স্কয়ার পাই R2 তার স্কয়ার পাই R3 তার স্কয়ার। এটাই তো হওয়ার কথা, ক্ষেত্রফল। এখন প্রশ্নে বলছে যে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। যদি এখান থেকে আর এর মান গুলো পেতে চাই তবে অবশ্যই এমন একটা সমানে রূপান্তর করতে হবে এটাকে, কারণ আমরা জানি যে যদি কোনো এককে এককে মিল যায় তখন কিন্তু অনুপাত বের করা যায়। তো এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, ঠিক আছে। একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা যদি এখানে ইস্টু ব্যবহার করি এখন কিন্তু সমান হয়ে গেছে। 3টা বৃত্তের ব্যাসার্ধ, 3টা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তো এটা অনুপাত, এটা অনুপাত, আমরা সমান সমান লিখতে পারি পাই R1 তার হোল স্কয়ার ইস্টু পাই R2, যেটা ব্র্যাকেট দিয়ে লিখতেছি, হোল স্কয়ার ইস্টু তৃতীয় বৃত্তের ক্ষেত্রফল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পাই টু হচ্ছে 2 পাই ইস্টু হচ্ছে 4 পাই। এখন এখানে লক্ষ্য করো, এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এখানেও পাই আছে, আবার দেখা যায় ডান পাশেও পাই আছে। সো পাই যদি কমন নেই তাহলে কমন নিয়ে উভয় পক্ষে পাই দ্বারা ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে 1। সো দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি যে আর স্কয়ার ইজ টু আর টু স্কয়ার টু হচ্ছে R3 তার স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, কারণ পাইকে পাই দ্বারা ভাগ করলে হবে 1, ইজ টু হচ্ছে 2, ইজ টু হচ্ছে 4। ঠিক আছে, এখন প্রশ্নে চাওয়া হয়েছে R1, R2, R3, তাই না? এই তিনটার অনুপাত চাওয়া হয়েছে। তো এখানে অনুপাত মাঝখানে আছে, আমাদের প্রয়োজন শুধু R1 এর মান, R2 এর মান, R3 এর মান। এখন উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল মানে রোড করে, যদি এই পাশে রোড করি তাহলে রোড স্কয়ারে গিয়ে ভাগ করলে 1 হবে। কোন সংখ্যার উপরে 1 লেখা যায় কথা, একই কথা। সো আমরা এটাকে লিখতে পারি R1 ইজ টু R2 ইজ টু হচ্ছে R3 সমান সমান হচ্ছে যদি বর্গমূল করি 1 এর বর্গমূল হচ্ছে 1, তো রোড 2 ইজ টু হচ্ছে, যেহেতু 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কার পূর্ণবর্গ? 2 এর পূর্ণবর্গ, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4। সো যদি রোড করা হয় তাহলে হবে 2, সুতরাং হচ্ছে এখানে 2। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর, কারণ আমরা প্রথমে ধরেই নিয়েছিলাম যে 3টি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, R2 এবং R3। তো প্রশ্নে চাওয়া হয়েছিল এটার মান
আর আমরা ক্যালকুলেশন করে এটা পাইছি। সো তোমাদের অপশন হচ্ছে ই। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/x কিউব হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10 এর জন্য ফাংশন অফ এক্স স্কোয়ার এর মান কোনটি? প্রশ্ন পড়ে বুঝতে পারছি যে ফাংশন অফ এক্স স্কোয়ার এর মান চাওয়া হয়েছে, আর এখানে এক্স সমান সমান দেওয়া আছে হচ্ছে 10। সো আমরা এটাকে লিখতে পারি 4 ঘিবেন। আমি ইংলিশ লিখতেছি, বাংলাও পাশাপাশি বলে দিচ্ছি যে দেওয়া আছে। তো এটা লিখলে আমার সময় যায় বেশি, আর ইংলিশে পড়তে পড়তে ইংলিশে অভ্যস্ত হয়ে গেছি। গিভেন ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x প্লাস 1/x স্কোয়ার প্লাস হচ্ছে 1/x কিউব, এটা দেওয়া আছে। যা হয়েছে ফাংশন অফ এক্স স্কোয়ার, যেহেতু একই চলক সুতরাং আমরা লিখতে পারি যে ফাংশন অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার কিউব। এই ক্যালকুলেশনের পূর্বে সূচকের একটা নিয়ম বলে দিতে চাই, সেটা হচ্ছে সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি গুণ হয় তাহলে আমরা লিখতে পারি 1/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6। নিয়ম অনুযায়ী যদি গুণ হয় তাহলে 3 ইন্টু 2 হচ্ছে 6, 2 ইন্টু 2 সমান সমান 4। ঠিক আছে, এখন তৃতীয় লাইনে এই যে x সমান সমান 10 দেওয়া ছিল সেটা ব্যবহার করি। তো x সমান সমান যদি 10 হয় তাহলে কি হবে? স্কোয়ার প্লাস 1/10 টু দি পাওয়ার 4 প্লাস 1/10 টু দি পাওয়ার 6, তাই না? সো আমি পাশে লিখে দিচ্ছি যে x ইজ ইকুয়াল টু 10 ব্যবহার করে। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। সো আমরা এটাকে লিখতে পারি 10 স্কোয়ার প্লাস 1/10 টু দি পাওয়ার 4 প্লাস 1/10 টু দি পাওয়ার 6, যেটা আসছে এটাই হচ্ছে উত্তর। তোমরা এখানে দেখতেই পারতেছো যে 01010। এখন হচ্ছে আমাদের অপশন মেলানোর পালা। তো অপশনগুলোর মধ্যে তোমরা যদি লক্ষ্য করো দেখবা সেটা হচ্ছে বি অপশনে রয়ে গেছে। সো উত্তর হচ্ছে তোমাদের বি। খুব কেয়ারফুল, তুমি উত্তর ক্যালকুলেটর বের করছো একটা, কিন্তু তুমি একটা ওয়ান সামনে এখান থেকে অপশন থেকে বাইছা নিলা, জাস্ট 1 নাম্বার তুমি হারাইলা। এটাই 1 নাম্বার না, কারণ সাস্টে তো আবার নেগেটিভ মার্কিং আছে, 1 তো যাবে যাবে, 1 এর সাথে আবার 20 যাবে, মানে 1.20 একটা প্রশ্ন নিয়ে যাব। সো বি কেয়ারফুল। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, যে প্রশ্নের লগ সম্পৃক্ত জেনারেল ম্যাথে কোনো অস্তিত্বই নেই, যদি অস্তিত্ব না থাকে তাহলে সেটার অস্তিত্ব পাওয়া যাবে হায়ার ম্যাথ, অর্থাৎ প্রশ্নটা হায়ার ম্যাথ থেকে আসছে। আর সাস্টে এই হায়ার ম্যাথ টাইপের প্রশ্ন হয়। ইভেন যারা পরীক্ষায় বসতে যাচ্ছ তেমন মন মানসিকতা করো যে সাস্টে হায়ার ম্যাথ থেকে প্রশ্ন আসবে, আমি তেমন প্রশ্ন পারবো, তেমন ভাবে আমার প্রস্তুতিটা হওয়া চাই। তার জন্য তো আমি তোমাদের বলতেছি জাস্ট আমার কোর্স বিক্রির জন্য না, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি দুবাই আর্টস ইংলিশ একাডেমি থেকে ম্যাথ কোর্সে ভর্তি হবে, এটাই। তো দেওয়া আছে লগ 2 লগ 3 ইন্টু হচ্ছে লগ g টু দি পাওয়ার 27। এইটার থেকে একটা ধ্রুব মান বের করতে হবে, তা আবার এই লগটাকে বাদ দিয়ে। তুমি কি এটা কল্পনা করতে পারো কিসের জন্য এটা হায়ার ম্যাথ ডাকা হয়েছে? বাংলায় যদি বলি উষা গণিত। ঠিক আছে, ওকে। সো এই প্রশ্ন সমাধানের পূর্বে লগ সম্পৃক্ত একটা সূত্র, লগ একের সূত্র, লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই সূত্রটা তোমাদের জানতে হবে, যেটার অস্তিত্ব কিনা জেনারেল ম্যাথে আছে। সো তাদের যুক্তি হচ্ছে যদি তুমি সেখানে গিয়ে প্রশ্ন করো যে আপনি এটা তো জেনারেল ম্যাথে কোনো এমন কোনো টাইপের প্রশ্নই দেখি না, তারা লজিক দেখাবে এই যে বেস মানে ভিত্তি আছে এটার, এটা কিন্তু তুমি জেনারেল ম্যাথে পড়ছো। তো ফার্স্টে এমন কোরিলেশন মানে একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করে কিন্তু প্রশ্নটা করবে। এখন তোমার প্রস্তুতি যদি ভঙ্গুর হয়
তাহলে তুমি এটা ধরবা কিভাবে? ওকে, এটা সমান এটা হয়। এখন সূচকীয় রাশি সমাধানের ক্ষেত্রে সূত্রের মাধ্যমে মান নিয়ে আসার ক্ষেত্রে বড় যে রাশিটা আছে সেটাকে সূচকে রূপান্তর করতে হবে যাতে বেসে বেসে সমান হয়, অর্থাৎ এই সূত্রের অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এ হয়। সো এখানে সবচেয়ে বড় রাশি হচ্ছে 27। 27কে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার কিউব। যদি এটা লিখি তবে লগ এর সাথে যে বেসটা আছে সেটা সমান হয় ঠিক এই সূত্রের মতো। যদি এই 27 এর জায়গায় এটা লিখি তাহলে কি হচ্ছে, সমান সমান লগ 2 ইন্টু হচ্ছে লগ 3, সো লগ 3 টু দি পাওয়ার 3 কিউব, ঠিক না? কারণ 3 কিউব সমান সমান 27, এটা আমরা জানি। এখন এই সূত্রটা একবার লক্ষ্য করো, 3 টু দি পাওয়ার টি সমান সমান লগ এ টু দি পাওয়ার এ। সো এই অংশের ক্ষেত্রে মান কি হচ্ছে 1, আর এই 1টা এই টি এর উপরে কি আছে, সূচক হিসেবে আছে। যদি সূচক হিসেবে থাকে তবে আমরা এটাকে লিখতে পারি টি টু দি পাওয়ার 1 তার ইষ্ট হচ্ছে 3। এখানে গিয়ে সূচকের আরেকটা নিয়ম জানতে হবে, যেটা কিনা এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে বলেছিলাম। সেটা হচ্ছে যে সূচকের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি গুণ হয় তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, লগ 2 লগ টি টু দি পাওয়ার 3 লিখতে পারি কিনা। 3 ইন্টু 3 সমান সমান হচ্ছে 3, আর 3টা আছে এই 3 উপরে সূচক হিসাবে। তো এইখানে ক্যালকুলেশন করার পরবর্তী গিয়ে দেখি পরিচিত মনে হচ্ছে, এই লগের রাশিটা আমাদের পরিচিত মনে হচ্ছে, এই যে লগের একের সূত্রের সাথে লগ টি টু দি পাওয়ার 3 সমান সমান হচ্ছে 1। এই 1 কোথায় যাবে, এইখানে যেমন সূচক হিসেবে চলে আসছিল, তো এটা এই পরবর্তী লাইনের গিয়ে 2 এর উপরে সূচক হবে, ঠিক আছে? এখন এইখানে গিয়ে তোমাদের লগের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে লগ মানে শূন্যের লগের সূত্র হচ্ছে লগ এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যদি এটা হয় তবে যেখানেই এই 1টা থাকবে সেই 1 এর জায়গায় আমরা এই সূত্রটা অর্থাৎ বাম পক্ষটা বসাতে পারবো। তো তাহলে আমরা এই 1 এর জায়গায় কি লিখতে পারি, লগ 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0। পারি কি পারি না? এই সূত্র অনুযায়ী লিখছি 1 সমান সমান আমরা জানি এ টু দি পাওয়ার 0। তো এখানে 2 আছে, 2 টু দি পাওয়ার 0। এখন পরবর্তী লগের যে ঘাত আছে সেই ঘাতের সূত্র থেকে জানি, সেই সূত্রটা ছিল এমন, লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর সমান সমান আমরা লিখতে পারি আর লগ এ টু দি পাওয়ার এম। পারি কি পারি না? সূত্র তো অবশ্যই সত্য, আমি তো আর বানায় বলতেছি না তোমাদের, জাস্ট পয়েন্টে পয়েন্টে তোমাদের ভেঙে ভেঙে বুঝাই দিতেছি যে কোথায় থেকে কি হচ্ছে। এই কি ছিল, এটা সূচক হিসেবে ছিল, সূচকটা আমরা কি করছি সামনে নিয়ে আসছি, সেটা অবশ্যই সূত্র অনুসারে। তাহলে এখানে যে জিরো আছে সেই জিরোটা কি করতে পারি, আমরা সামনে নিয়ে দিতে পারি। তো লিখতে পারি 0 ইন্টু লগ 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে? তো এখানে লগ 2 টু দি পাওয়ার 2 কে আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে কিভাবে, এই যে এই সূত্র অনুসারে। সো এই সূত্র অনুসারে কি জানি 1, তাহলে এখানে কি হবে 0 ইন্টু 1 সমান সমান হচ্ছে 0। তাহলে উত্তর কি হবে 0। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পারছি, অপশন হচ্ছে সি। কিন্তু ভাইয়া অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করবে তারা হচ্ছে এই যে 3টা লাইন আমি এক্সট্রা লিখছি, এই 3টা লাইন তারা করবে না, তারা জটপট এখানে যে উত্তর পাবে 1 দাগাবে হচ্ছে বি। নাচানাচি লাগাই দিবে, যখন সে বাসায় চলে যাবে বাসায় গিয়ে তো দেখবে মাথায় হাত। তো এটাই, বি কেয়ারফুল। ওকে, পরবর্তী 6 নাম্বার প্রশ্ন। কি ধরনের প্রশ্ন, আমি মানে খুব লজ্জিত এই বিষয়টার জন্য। প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে এমন অস্তিত্ব। আমি এসএসসি তে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তারপরে এখানে যে প্রশ্নটা দিচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় করা। ম্যাট্রিক্সের ম্যাথ আমি পাই নাই, বলছে নির্ণয় করতে, এর মান নির্ণয় করতে হবে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 সংখ্যার ম্যাট্রিক্স। এই প্রশ্নটা সমাধান করব। মনে হয় তোমরা বোরিং হয়ে গেছো কঠিন প্রশ্ন দেখে, যে একটু ফান করি তোমাদের সাথে। সেটা হচ্ছে যে তোমরা এই সংখ্যাটার সাথে সবাই পরিচিত, কি এটা
একটা মিনিং আছে, সেটা ইংলিশের যে ক্যাপিটাল লেটার আই, ঠিক আছে, যখন এই সংখ্যাটাকে উল্টিয়ে দেওয়া হয় তখন সেটা আলাদা অর্থ বহন করে। কি হয়ে যায়? সেটা এক্সক্লেমেশন চিহ্ন, তাই না? সো এক্সক্লেমেশন চিহ্ন কোনো বাক্যের শেষে কিংবা অব্যয়ের পরে বসতে পারে, ঠিক আছে। যখন এই এক্সক্লেমেশন চিহ্নের সামনে কোনো চিহ্ন দেওয়া হয়ে যায় তখন সেটা আলাদা অর্থ বহন করে এবং সেটা হয়ে যায় ফ্যাক্টোরিয়াল। আর এই ফ্যাক্টোরিয়ালটাকে পড়া হয় যে সংখ্যার পরে বসানো হয় সেই সংখ্যার শব্দজাত অর্থ অনুযায়ী পড়া হয়। তো এখানে সংখ্যা কি আছে? টু। টু হচ্ছে একটা শব্দজাত, সুতরাং এটাকে পড়া হয় টু ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এই টু ফ্যাক্টোরিয়ালের একটা মান আছে। আর প্রশ্নে কিন্তু এমন এই সংখ্যা আমরা দেখতে পারতেছি, টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, আবার দেখতেছে জিরো ফ্যাক্টোরিয়াল। এই প্রত্যেকটার মান আছে। তো প্রত্যেকটার মান কি? এখানে যে কয়টা সংখ্যা দেওয়া আছে সেই কয়টা সংখ্যার মান আমরা জানি। সো এখানে দেখো, একটু যদি আমরা কমন নিয়ে দেখি তাহলে এখানে দেওয়া আছে জিরো ফ্যাক্টোরিয়াল, দেওয়া আছে টু ফ্যাক্টোরিয়াল, হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল। এই চারটা সংখ্যার মান অসংখ্য আছে, পরবর্তীতে আমি বলবো। তো জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান আমরা যেটা জানি ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল সমান সমান জানি আমরা টু, থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সমান জানি সিক্স, ফোর ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 24। প্রশ্ন হলো ভাইয়া, আপনি তো ম্যাথমেটিশিয়ান না কিংবা এত এক্সপার্টও না, এই মানগুলো কোথায় থেকে জানলেন? এখানে টু কি? টু হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। সো ন্যাচারাল নাম্বার বললে হচ্ছে এটা কনডেন্স হয়ে যায়। আর একটু বিস্তৃত করে বলতেছি, সো বাস্তব সংখ্যার ক্ষেত্রে একটা অংশ হচ্ছে যে নন নেগেটিভ মানে অঋণাত্মক সংখ্যা। সো ভেক্টোরিয়াল কিন্তু শুরু হয়েছে এই যে অঋণাত্মক সংখ্যা অর্থাৎ জিরো থেকে। জিরো ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল বলো, এগুলার কিন্তু এভাবে মান আছে। দুইটা বিষয় একটু কন্ট্রাডিকশন আছে, এটা নিয়ে কিছু বিতর্ক আছে। সেটা হচ্ছে যে ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে ওয়ান। তো আমি যতটুকু জানছি সেটা হচ্ছে যে এটা সারণীটা আছে, এই যে মানগুলো আসতেছে সেটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে তোমার ওয়ান ফ্যাক্টোরিয়াল অথবা জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান ওয়ানটা ব্যবহার করা হয়েছে। সো এটা তো ব্যবহার হবে না, কাইটা দিলাম। আচ্ছা, এখন আসতেছে আমি কিভাবে জানছি। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় সূত্রের হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান। যে কোনো ফ্যাক্টোরিয়াল সূত্র নির্ণয় করতে পারবা। তো এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সমান কিভাবে সিক্স হয়েছে চলো সেটা নির্ণয় করি। যে থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে টু ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স, আসছে সিক্স। এভাবেই ভাই আমি জানছি যে থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সমান সিক্স, ফোর ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 24, ঠিক আছে। এখন যদি এই ফ্যাক্টোরিয়াল মান এটা হয় তবে এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে সিক্স, জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান, থ্রি ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে সিক্স, টু ফ্যাক্টোরিয়াল টু, থ্রি ফ্যাক্টোরিয়াল হচ্ছে সিক্স, টু ফ্যাক্টোরিয়াল টু, ফোর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে টু। সো এটাকে আমরা মডুলাসের ভিতরে এনে দিলাম। এখন এখানে নির্ণয় করতে বলছে নির্ণায়ক, সেটা আসবে মানের মাধ্যমে। তো মান আমরা স্থাপন করে ফেলছি, এখন আমরা নির্ণায়ক সমান সমান কি লিখতে পারি? নির্ণায়ক সমান সমান আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু মাইনাস 24 ইস টু হচ্ছে সিক্স, মাইনাস সিক্স ইন্টু সিক্স ইন্টু টু মাইনাস 24 ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু হচ্ছে সিক্স ইন্টু সিক্স মাইনাস টু ইন্টু ওয়ান। এটা এটা যদি ক্যালকুলেশন করো যে মান আসবে সেটা হচ্ছে উত্তর। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এত মুখস্থ কিভাবে লিখে ফেললেন? কনফিউশন না? তো এটার জন্য একটা থ্রি সার্কেলের সূত্র আছে, সেটা হচ্ছে, তো আমি এটা অন্য পেপারে লিখতেছি। জাস্ট সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে যে নির্ণায়ক, ধরে নিলাম এর সংখ্যার নির্ণায়ক বলছে, সো এর মানটা আসবে
এখানে মডুলাস এফ এগুলা থেকে আসবে। সো মডুলাস এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইন্টু ই আই মাইনাস এফ ইন্টু এস মাইনাস বি ইন্টু ডি আই মাইনাস এফ জি প্লাস সি ইন্টু ডি আই মাইনাস ইজি। এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু এখানে হয়েছে। যদি এই মানগুলা এই সূত্র অনুযায়ী হয় তাহলে এখানে এর মান কত? এর মান হচ্ছে 2। এখানে ইর মান কত? ইর মান হচ্ছে 2। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 2। কিন্তু এই বিষয়গুলো দ্বারা আসলে কি বোঝায়? এই এ বি কোথায় থেকে আসতেছে? চলো সেটা আমরা জানি। সো আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বি ইজ ইকুয়াল টু সরি এটা হবে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 6, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এটা হবে ডি, ডি ইজ ইকুয়াল টু হবে 6, ই ইজ ইকুয়াল টু হবে 2, এফ ইজ ইকুয়াল টু হবে 24, জি ইজ ইকুয়াল টু হবে আই, এইচ ইজ ইকুয়াল টু হবে 6, আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 2। দিলাম মডুলাস, এই যে মডুলার চিহ্ন দিলাম। এইখান থেকে এই সূত্রে মানগুলো বসে, মানে আমরা এ ইজ ইকুয়াল টু 2 বসাইছি, তাহলে এখানে এখানে বসাইছি 2। সো বি মানে হচ্ছে দ্বিতীয় পদটা। সো আমরা বির মান ব্যবহার করছি কোথায়? এই যে মাইনাস চিহ্নের পরে বি ইজ ইকুয়াল টু 6, তো এখানে ব্যবহার করছি। এইভাবেই কিন্তু মানগুলা এই সূত্রে গিয়ে বসছে। সো এটা ভিডিও পজ করে একটু তোমরা মিলিয়ে নিও। আমি 3টা বিষয় কিন্তু দেখাই দিছি। এই বিষয়টা জাস্ট এখানে লিখছি, জাস্ট এর প্রতীকী চিহ্নের মাধ্যমে লিখছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে, এখন আমার ক্যালকুলেটর ব্যবহার করার পালা। সো যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে হবে 2 ইন্টু 4 মাইনাস 24 ইন্টু 6 মাইনাস 6 ইন্টু 12 মাইনাস 24 প্লাস 2 ইন্টু 36 মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 140। আনসার হচ্ছে তোমাদের বি। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো যদি তোমরা কেউ ঘাবড়ে যাও তো আমার কিছু করার নাই, কারণ আমি এই প্রশ্নটার সমাধানে প্রথমেই বলছি যে আমি এই বিষয়টার জন্য লজ্জিত যে সাস্টে বি ইউনিটি ইঞ্জিনিয়ারিং টাইপের প্রশ্ন করছে। তো যারা সায়েন্সে তাদের কাছে কিন্তু এটা ফানি বাত, তারা ইজিলি এটা সমাধান করতে পারবে। সো আমিও এখন এক্সপার্ট, আমিও সমাধান করতে পারি, কারণ আমি ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিব। তো এখন তোমাদের করণীয় কি? যদি তোমরা চান্স মিস না করতে চাও, সো জটপট জুবায়ার্স ম্যাথ মিস অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে, পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x² - 4 হলে ফাংশন অফ এক্স প্লাস এর ডোমেন হবে। এই প্রশ্নটাও হায়ার ম্যাথ থেকে আসছে, ডোমেন এবং রেঞ্জ, কিন্তু জেনারেল ম্যাথের সাথে সম্পৃক্ত। কারণ হচ্ছে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ বই 2 নাম্বার অধ্যায় হচ্ছে সেট এবং ফাংশন। সো ফাংশনের দুইটা অংশ থাকবে, সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। সো এখানে ডোমেন নির্ণয় করতে বলছে, প্রথমটা মানে এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলছে। চলো সমাধান করি। কি দেওয়া আছে? ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x² - 4। চা হয়েছে কিসের মান? এই ফাংশন অফ এক্স মাইনাস এক্স এর মান। তো আমরা এখানে লিখতে পারি, এই যে এই ম্যাথটা যখন সলভ করছিলাম এটার মতো করে আমরা কি লিখতে পারি? সুতরাং ফাংশন অফ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x+1 তার হোল স্কোয়ার মাইনাস 4। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে 1x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 4। যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে 1/x² প্লাস 2x মাইনাস 4। এখন ভাইয়া ডোমেন আমি বলছিলাম যে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এক্স এর মানটা কোথায় থেকে আসবে? দেওয়া ছিল এটা, এটা ক্যালকুলেশন করে পাইছে এটা, তাহলে এক্স এর মানটা এখান থেকে আসবে। এখন এই ফাংশনটা তখনই সংজ্ঞায়িত হবে যখন
এক্স এর যে সকল বাস্তব মানের জন্য এই ফাংশন অফ এক্স সংজ্ঞায়িত হবে সে সকল বাস্তব মান এই ফাংশন অফ এক্স, তথা এটা এর ডোমেন নয়। যদি এক্স এর এমন মানের জন্য এটা সংজ্ঞায়িত হয় তবে সেই মানগুলো আমরা কোথায় থেকে নিব? বাহির থেকে। যদি বাহির থেকে নেই তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 নট ইজ ইকুয়াল টু 0, কারণ এটা হচ্ছে ফাংশন, এই ফাংশন থেকে এটা আসছে। সো ফাংশন সমান সমান আমরা এটা লিখতে পারি, আমি জাস্ট এটা লিখি নাই এক্স প্লাস 1, এই অংশটা বাড়তি অংশটা আমি লিখি নাই তোমাদের, আমি ডাইরেক্ট লিখে ফেলছি যে এটা ঠিক আছে। যদি বাহির থেকে মান না নিলে এটা ডোমেন আসে না, তাহলে এটা থেকে এক্স এর এমন মান আসবে যেটা কিনা এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে এবং সেটা অবশ্যই এক্স এর মান। তাহলে আমরা কি লিখতে পারি? বাহিরের মানের জন্য নট ইকুয়াল টু 0, আমরা তাহলে বলতে পারি এইখানে যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, এই এক্স এর ভিতরের মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি মনে হয় খুব সহজভাবে বুঝাইতে পারছি। এখন ক্যালকুলেশন করো কি হয়। এক্স স্কোয়ার প্লাস এখানে তোমার 3 হবে, 3 ইজ ইকুয়াল টু 3। এখন তুমি এখানে মিড ফ্যাক্টর করো কি হয়, 3x মাইনাস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সো এখন এখানে সাধারণ উৎপাদক নাও এক্স, এক্স প্লাস 3 মাইনাস 1 যদি কমন নাও তাহলে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 3। এই যে এক্স এর ভ্যালু পাইছিলাম প্রশ্ন সমাধানের প্রথমে আমি বলেছিলাম যে এখান থেকে এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন, এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন। তাহলে এক্স এর ভ্যালু পাইছি 1 3, তাহলে প্রশ্নে চাওয়া হয়েছে ডোমেন, এখন যে অপশনে আছে সেটাই হচ্ছে উত্তর। সো অপশন হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, খুব বেশি না, 2 4 6 7 শব্দের একটা প্রশ্ন, কিন্তু 1 নাম্বার, তো ভেরি টাফ। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ। 2016-17 সালে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় 90% শিক্ষার্থী পারে নাই, মাঝপথে গিয়ে আটকে গেছে। আর প্রথমে তো আমি তাদেরকে সেলুট জানাইছি, সে অত্যন্ত কষ্ট করে যারা চান্স পাইছে, আর যারা ইজিলি পায় গেছে তাদেরকে আমি সেলুট জানাই নাই। একটা সমান্তর দ্বারা 5টি পদের সমষ্টি 50, পরবর্তী ষষ্ঠ থেকে দশম, একটু ভাগ দিয়ে দিই, ষষ্ঠ থেকে দশম 5টি পদের সমষ্টি 100 হলে দ্বারাটির সাধারণ অন্তর প্রথম পদ যথাক্রমে। নির্ণয় করতে হবে সাধারণ অন্তর, তাই না? বলে দেওয়া হয়েছে সমান্তর দ্বারা। আমরা জানি সমান্তর ধারার অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা এবং প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। এই দুইটা মানে নির্ণয় করতে হবে। একইভাবে সমান্তর ধারার সমষ্টি Sn ইজ ইকুয়াল টু আমরা জানি n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা জানি। এটা একটু বিশ্লেষণ করে নে, তারপরে আমরা প্রশ্ন সমাধানে হাত দিব। সেটা হচ্ছে, দেখো ধারার প্রথমে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রথম পদ, ধারার যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ সমান সমান হচ্ছে ডি। এই দুইটা খুব ইজিলি পারা যায়। সমস্যা হচ্ছে এখানে ক্যালকুলেশন কে বলো। এখানে এন কি? এন হচ্ছে পদ সংখ্যা, এন পদ সংখ্যা। তো এখানে পদ সংখ্যা যদি হয় তাহলে এখানে যতগুলা পদ থাকবে ততগুলা পদের সমষ্টি। প্রশ্নে প্রথম অংশে যেটা বলে দেওয়া হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে যে 5টি পদের সমষ্টি, তাহলে n ইকুয়াল টু কত? 5। তো এইখান থেকে আমরা লিখতে পারি S5 ইজ ইকুয়াল টু হচ্ছে 50। পারি কি পারি না? পারি তো। পরবর্তী অংশে কি বলছে? পরবর্তী ষষ্ঠ থেকে দশম 5টি পদের সমষ্টি হচ্ছে 100। এই অংশটাতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী ধরাটা গাইছে। সেটা কি? ষষ্ঠ থেকে দশম টাচ করব, মানে পৌঁছবো দশম পদ পর্যন্ত, কিন্তু বের করে আনবো 5টা পদ। সো
যদি দশম পদ হয় তাহলে আমরা লিখতে পারি s10 ইজ ইকুয়াল টু হচ্ছে 100। ঠিক আছে, লিখে কিন্তু পালছি, আমাদের মন মতো হয়ে গেছে। কিন্তু ভুলটা এই জায়গায় রেখে মানুষ ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে এখানে একটু এই যে 3 শব্দের একটু প্যাচ লাগাই দিয়েছে, ষষ্ঠ থেকে দশম 5টি পদের সমষ্টি, তাহলে ষষ্ঠ থেকে 10 পর্যন্ত 5টা পদ আছে, তো আমরা কি লিখছি এখানে s10। কয়টা বেশি লিখছি? 5টা। এই 10টা সমষ্টি এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 5টা, তো যদি এর সাথে আরো 5টা যোগ করে দিই তাহলে কি হয়ে যায়? 10টা হয়ে যায় না? এখন কিন্তু s10 ইজ ইকুয়াল টু, এটা সঠিক, s10 ইজ ইকুয়াল টু হচ্ছে 150, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী s10 মাইনাস s5 অথবা এই অংশটা লিখবে না। s10 মাইনাস s5 যে কথা, 100 যোগ 50 কিন্তু একই কথা, এখানেও 5টা পদ আছে, এখানেও 5টা পদ আছে। 10 মাইনাস 5 সমান সমান হচ্ছে 5, সো এটাকে আমরা লিখতে পারি s5, যা কিনা এখানে বলা হয়েছে 5টি পদ। ঠিক আছে, ওকে, এক অংশ শেষ। এখন খুব ইজি, s5 s5 সমান আমরা কি জানি, এই সূত্রে অ্যাপ্লাই করব। সো s5 সমান সমান আমরা লিখতে পারি s5 ইজ ইকুয়াল টু 5/2, যেহেতু এ জানি না এটা এভাবেই থাকবে, 5 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, যেহেতু এটা জানি না, সো এখন হচ্ছে ক্যালকুলেশনের পালা। s5 সমান সমান কত দেওয়া আছে? 50, সো আমরা এখানে লিখতে পারি 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/2 ইন্টু হচ্ছে 2m প্লাস 4d। লেখা যায় কিনা? 5 মাইনাস 1 সমান সমান হচ্ছে 4, 4 ইন্টু d সমান সমান 4d। ওকে, এখানে 5/2 কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে, সো আমাদের মান প্রয়োজন এটা, তাহলে অবশ্যই সমীকরণের জন্য এটা মান বের করতে হবে। উভয় পক্ষে 5/2 দ্বারা ভাগ করে যদি ভাগ করি তাহলে এমন হবে 2a প্লাস 4d ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 5। কিভাবে হয়েছে এটা? এখানে যে 2a প্লাস 4d আছে এটাই পাশে লিখছি, আর উভয় পক্ষে যখন ভাগ করব তখন ভাগ থেকে গুণে রূপান্তর করলে নিচে যে হর আছে এই 2 উপরে চলে যাবে আর 5 নিচে চলে আসছে। এখন ক্যালকুলেশন করো, 2a প্লাস 4d 100 বাই হচ্ছে 5 সমান সমান হচ্ছে 5 20 100, সো এটাকে ধরে নিলাম এক নং সমীকরণ। ঠিক আছে ভাইয়া, ওকে। এখন ষষ্ঠ থেকে দশম পরবর্তী 5টি পদের সমষ্টি হচ্ছে 100, আর পরবর্তী 5টি পদ সমান সমান আমরা এখানে জানছিলাম যে s10। ওকে, তো এটার মতো করে s10 তাহলে কি হবে? সো আমরা লিখতে পারি s10 ইজ ইকুয়াল টু 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এটাই না? 10টা পদের সমষ্টি লিখছি। এখন s10 সমান সমান আমরা এখানে পাইছিলাম যে 100 প্লাস 50, পেজটা ভাঙে এটা পাইছিলাম, সো s10 সমান সমান আমরা এটা লিখতে পারি 100 প্লাস 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 10/2 2a প্লাস হচ্ছে 9d। ঠিক আছে, ওকে। এখন এটাকে ক্যালকুলেশন করব, সো এখানে হচ্ছে তোমার 150, এটা যদি আবার এমন করে ভাগ করি তাহলে হবে ইন্টু হচ্ছে 2 বাই হচ্ছে 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 2a প্লাস হচ্ছে 9d। সো আমরা এটা পক্ষ পরিবর্তন করে লিখতে পারি 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু হচ্ছে 30, এটাকে ধরে নিলাম 2 নং সমীকরণ। কিভাবে হয়েছে সেটা কিন্তু এই প্রথম অংশে বুঝাইছি, তো তোমরা এটা ভিডিও পজ করে মিলাই নিও যে ভুল হচ্ছে কিনা। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট বক্স তো ফাঁকাই রয়েছে, এখানে তো কমেন্ট করলে টাকাও লাগবে না, just তোমার একটু সময় যাবে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, দুইটা সমান পাইছি, তো দুইটা সমীকরণ। এখন চলে যেতে হবে তোমাদের অধ্যায় 12, দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো আমরা জানি যে সমীকরণের দুইটা চলক থাকে, সেটা দুই চলক বিশিষ্ট সমীকরণ সহজ ভাষায়। সো একটা চলক বি একটা চলক, তো আমরা এখানে ক্লিয়ার এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। তো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আমার জ্ঞানে যতটুকু পেয়েছি সেটা হচ্ছে 4 ভাবে সমাধান করা যায়। এটা যেভাবে সমাধান করা যায় সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে। অপনয়ন অর্থ হচ্ছে অপ মানে বাদ, নয়ন
নিয়ম মেনে বাদ দেওয়া। সো আমাদের অবশ্যই এ এবং ডির মান বের করার জন্য এখন আমরা 2 নং সমীকরণ বিয়োগ 1 নং, ঠিক আছে, তো আমরা লিখতে পারি 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু হচ্ছে 3, 2a প্লাস 4d ইজ ইকুয়াল টু হচ্ছে 20। সো বাদ দেও, বাদ দিলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস 2a মাইনাস 2a যদি যোগ করো তাহলে হবে 0, প্লাস 9 মাইনাস 4 সমান সমান হচ্ছে 5d ইজ ইকুয়াল টু হচ্ছে 10 বা d ইজ ইকুয়াল টু হচ্ছে 2। d এর মান কিন্তু পাই গেছে, d ইজ ইকুয়াল টু 2। এখন এই d এর মান অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধানের ক্ষেত্রে 1 নং এ বসিয়ে পাই। সো 1 নং ইজ ইকুয়াল টু এটা ছিল 2a প্লাস 4d ইজ ইকুয়াল টু হচ্ছে 20, তাই না? এই যে এখানে দেখাই যাইতেছে, আমি ভানায় লিখতেছি না। সো 2a প্লাস 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 20। আমরা এটাকে লিখতে পারি 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 8 বা 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে হবে a ইজ ইকুয়াল টু 6। তো আমরা কি পেলাম এখান থেকে, এর ভ্যালু পেলাম 6, ডি এর ভ্যালু পেলাম 2। আমরা এখানে লিখতে পারি 6 2। অপশন হচ্ছে তোমাদের বি 2 6। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী প্রশ্নটা একটু লক্ষ্য করো কি বলা হয়েছে এখানে। এই প্রশ্নটাতে গিয়ে অনেকে ভেবাচেকা খাইছে, সেটা হচ্ছে আমরা সাধারণ গণিতে যেগুলো পড়ছি, যে চলক সাধারণত যে ইংরেজি ছোট হাতের বর্ণ আছে এ বি সি এক্স ওয়াই জেড, যেগুলো বহুল ব্যবহৃত হয় সেগুলো ব্যবহার করে আমাদের সমীকরণ গঠন করা হয়। কিন্তু এইখানে সার্চটা একটু পেঁচ দিয়ে দিছে, সেটা হচ্ছে যে এখানে চলক হিসাবে ব্যবহার করছে আলফা বিটা, সেই সাথে এক্স কেও এখানে রাখছে। একটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটা সূচকীয় সমীকরণ, আর সূচকীয় সমীকরণ খুব সুন্দরভাবে হায়ার ম্যাথে আলোচনা করা হয়েছে সমীকরণ অংশে। আর আমি এটাকে কনডেন্স করে যখন জুবায়ের আহমেদ বই লিখছি তখন সেটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণের পরে তৃতীয় অংশে খুব সুন্দর করে অ্যাড করে দিছি। তো যারা ফার্স্ট সহ যে সকল বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম তোমরা জেনারেল ম্যাথের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়, তারা ওই বইটা একটু দয়া করে কালেক্ট করে নিও, অনেক উপকার হবে। চলো এটা সমাধান করি। কি দেওয়া আছে, আলফা টু দি পাওয়ার এক্স প্লাস বিটা আলফা টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এটা প্রশ্নে দেওয়া আছে। চিহ্নগুলো কিন্তু আমি দিতে পারতেছি না আলফাটা, তার জন্য আমি দুঃখিত। তার আগে একটু বলে নেই, এই প্রশ্নটা আমি দুইভাবে সমাধান করে দেখাবো। কোনো সমস্যা নাই, আলফা বিটা তিটা গামা ওগেমা যা গ্রিক বর্ণ আছে কোনো সমস্যা নাই, খুব সহজে বুঝতে পারবা। কি দেওয়া আছে এটা, তো এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখবো। আলফা টু দি পাওয়ার এক্স যেটা এভাবে আছে এটা এভাবেই থাকবো, বিটার বাই বিটা থাকবো, আলফা ইউনিভার্স এক্স সমান সমান কি লেখা যায় 1/আলফা এক্স, ঠিক এমন ভাবে এ ইউনিভার্স 1 সমান সমান আমরা লিখতে পারি 1/a। ঠিক আছে, সো আলফা আমরা লিখতে পারি এক্স বাই আলফা উপরে 1 সমান সমান হচ্ছে 2। বিটা কি হিসাবে আছে, এই আলফার সাথে গুণ হিসাবে আছে। ঠিক আছে, যদি গুণ হিসাবে আছে তবে এটা কি উপরের সংখ্যা, ঠিক আমি এখানে বি বসায় দিলাম, তাহলে এই বিটা কি হবে, এই 1 এর জায়গায় বি হবে, তেমনটা হওয়ার কথা না। সো তাহলে এই বিটা উপরে যাবে, সো আমরা এটাকে লিখতে পারি আলফা টু দি পাওয়ার এক্স প্লাস বিটা বাই আলফা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, এই পর্যন্ত আমরা এটা রেখে দিলাম। এটার সাথে একটা ম্যাচিং করে আমি একটু বলতে পারি, আমরা যখন 2011, 12, 13, 13, 14 প্রশ্ন সমাধান করেছিলাম সেখানে এমন রাশি পেয়েছিলাম, সেটা হচ্ছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 3 4, এমন অনেক মান পাইছি। ঠিক আছে, একটু একটু মনে করতে চেষ্টা করো। ধরি আলফা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এটা আমি ধরে নিছি। যদি আলফা টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ প্লাস বিটা বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2। পারি কি পারি না,
সো এটা যখন আমরা সমাধান করছিলাম তখন কি করছিলাম, এটাকে আমরা লসাগু করছিলাম, লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু। সো আমরা এটাকে এভাবেই করবো, আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বিটা বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু। সো এখন আর গুণ করে এ স্কোয়ার প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে টু এ, বা এটাকে উভয় পক্ষে মাইনাস টু যোগ করে তাহলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, যেটা সমান সমান কিনা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এই আদর্শ রূপ অনুযায়ী আমরা এখানে এক্স এর ভ্যালু বের করেছিলাম, আর এক্স এর ভ্যালু সমান সমান একটা সূত্র জেনেছিলাম, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে টু এ। এটা হচ্ছে মূল চিহ্ন সম্মিলিত এক চলক দ্বিঘাত সমীকরণ সমাধানের নিয়ম। সো আমরা এখানে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এটা। এই আদেশ রূপ অনুযায়ী হায়ার ম্যাথ অংশে এটা আলোচনা করছে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এটা সূত্র, ঠিক আছে। সো আমাদের এখানে বের করতে হবে এর মান, এর সমান সমান হচ্ছে এখানে এক্স, ঠিক আছে। আর এই এগুলা হচ্ছে ধ্রুবমান যেগুলো কিনা এই সূত্রে ব্যবহার করতে হবে। তো এখানে এ সমান সমান কি লিখতে পারি, সমান সমান ওয়ান দেওয়া নাই, বি সমান সমান হচ্ছে মাইনাস টু, সি সমান সমান হচ্ছে ওয়ান, ঠিক আছে। ওকে, এখন মান বসাও। সো মাইনাস বি, বি সমান সমান হচ্ছে মাইনাস টু, সো মাইনাস ইন্টু মাইনাস টু প্লাস মাইনাস টু তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে ওয়ান, সির মান ওয়ান বাই হচ্ছে টু এর মান ওয়ান। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হবে টু প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস ফোর বাই ইজ ইকুয়াল টু হচ্ছে টু, টু বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখানে এর মান পাইছি কি ওয়ান, ঠিক আছে। সো আমরা এখানে এর সমান সমান ধরে নিয়েছিলাম আলফা টু দি পাওয়ার এক্স। ওকে, যদি এর সমান সমান আলফা টু দি পাওয়ার এক্স হয় তাহলে আমরা এখানে যে ওয়ান পাইছি সেইখানে গিয়ে আমরা লিখতে পারি যে আলফা টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। পারি কি পারি না, আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু ওয়ান, এটা ক্যালকুলেশন করে পাইছি এর সমান সমান হচ্ছে এটা, এটা সমান সমান লিখে ফেলছি। এখন সূচকে থেকে আমরা জানি যে ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা টু দি পাওয়ার জিরো, এমন একটা সূত্র জানি, শূন্য সূচকের সূত্র, সূত্রটা হচ্ছে মেন ওয়ান ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরো, এটা আমরা এটা জানি। সো ওয়ান সমান সমান যদি আলফা টু দি পাওয়ার জিরো হয় তবে আমরা লিখতে পারি আলফা টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার জিরো। পরবর্তীতে আরেকটা সূত্র ছিল এমন যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, যেটা কিনা সূচকীয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম। আর এই প্রশ্নটা যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম এটা হচ্ছে সূচকীয় সমীকরণ। সো এখানে পরিবর্তন কি হচ্ছে, বৃত্তি যদি সেম হয় তাহলে বৃত্তি বাদ যাবে, যেটা সূচক আছে সূচক সমান হয়ে যাবে। এখানেও বৃত্তি আলফা, এখানেও বৃত্তি আলফা, তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। পারি কি পারি না। আর প্রশ্নে চাওয়া হয়েছিল তোমাদের এই বিটা এবং এক্স এর মান, এখান থেকে একটা পেয়ে গেছি এক্স। ওকে, এক্স ইজ ইকুয়াল টু এটা পাইছি তাই না। এখন এই এক্স এর ভ্যালুটা, এই এক্স এর যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা এখানে ব্যবহার করব, এই যে সমীকরণটা আছে এটাতে যদি এখানে ব্যবহার করি তাহলে কি হয়। তো আমি এখানে লিখতেছি সমীকরণটা হচ্ছে আলফা টু দি পাওয়ার এক্স প্লাস বিটা ইন্টু হচ্ছে ওয়ান বাই আলফা টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু। এক্স ইজ ইকুয়াল টু কত পাইছি, এক্স ইজ ইকুয়াল টু পাইছি জিরো। সো আলফা টু দি পাওয়ার জিরো প্লাস হচ্ছে বিটা বাই আলফা টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে টু, বা এখন আমরা এই যে এই ভ্যালুটাই ব্যবহার করব, মানে শূন্য সূচকের সূত্রটা ব্যবহার করব। তো আলফা টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে বিটা বাই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টু, এটাকে আমরা লিখতে পারি
বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 1 বা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে এক্স এবং বিটার মান। সো আমরা কি পেয়েছি, এখান থেকে এক্স এর ভ্যালু পাইছি, এক্স এর ভ্যালু 0। আর আমরা এখান থেকে, যদিও এটা একটু ইবিজিবি হয়ে গেছে, জাস্ট ভিডিও পজ করে একটু বুঝে নিও, আমি কিন্তু বলে দিছি বিটা ইজ ইকুয়াল টু পাইছি 1। তাহলে অপশন কি হবে, বিটা ইজ ইকুয়াল টু 1 মিলাও, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে অপশন হচ্ছে তোমাদের এ। এই হচ্ছে বিটা আর আলফার কাহিনী। এটা হচ্ছে প্রসেস 1 এর মাধ্যমে পাওয়া সমাধান। ঠিক আছে, এখন চলো প্রসেস 2 এর মাধ্যমে এটা সমাধান করি। প্রসেস 2 যেটা আছে সেটা হচ্ছে মূল সমীকরণের মূল ধারা সমীকরণকে সিদ্ধ করা। অর্থাৎ এখানে এক্স এর মান যদি 0 এবং বিটার মান যদি 1 ব্যবহার করা হয়, ব্যবহার করে যদি এই সমীকরণ ক্যালকুলেশন করে 2 হয়, তাহলে যে অপশন গুলো মূল দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়েছে সেটা হচ্ছে বিটা এবং এক্স এর মান। ঠিক আছে, সো আমি প্রসেস 1 এ এই মানটা পাইছি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0 আর বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমার জন্য কিন্তু সহজ হচ্ছে। তোমরা যখন অপশন টেস্ট করতে যাবে, একটা একটা নিয়ে নিয়ে ক্যালকুলেশন করবা, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে, সময় যাবে অনেক বেশি। তার জন্য ওই যে সূত্র অ্যাপ্লাই করে সমাধান করা। এখানে যেটা দেওয়া আছে আলফা টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে বিটা টু দি পাওয়ার আলফা ইউনিভার্স এক্স ইজ ইকুয়াল টু টি। এটা সমান সমান আমরা পাইছিলাম আলফা টু দি পাওয়ার এক্স প্লাস বিটা বাই হচ্ছে আলফা টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো আলফা টু দি পাওয়ার এক্স, সুতরাং আমরা লিখতে পারি আলফা টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে বিটা বাই হচ্ছে আলফা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 2, বা এই যে শূন্য সূচক সমান সমান আমরা জানি এ টু দি পাওয়ার 0 সমান সমান 1, সুতরাং আলফা টু দি পাওয়ার 0 সমান 1 প্লাস বিটা বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সরি, এখানে তো বিটার মান আছে, সো আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, বিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 সমান সমান আমরা লিখতে পারি এল এইচ এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর এইচ এস। সুতরাং আলফা বিটা এবং এক্স এর মান হচ্ছে এটা। যদি প্রশ্ন দেখে যদি উল্টা পাল্টা দাগাও, তাহলে কিন্তু মার্ক মাইনাস হয়ে যাবে, কারণ সেম মান কিন্তু এই যে আছে এখানে 0 1, আনসার হয়েছে 1 0, কিন্তু অপশনে দেওয়া আছে 0 1। বি কেয়ারফুল। সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটি অবেদ? সো এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে অনেক তথ্য জানতে হবে, কারণ এটা এসএসসি জেনারেল ম্যাথ অংশের সমীকরণের পরে এটা দেওয়া হয়েছে অবেদ। তো সমীকরণের দুইটা পক্ষ থাকে, আর সকল বীজগণিতীয় সূত্রই হচ্ছে একটা সমীকরণ। আর সকল বীজগণিতীয় সূত্র যদি সমীকরণ হয়, তাহলে সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অবেদ। এটা কি আমরা বলতে পারি? কথাটা হয়তো তোমাদের কাছে কঠিন হয়ে গেছে, তো আমি সোজা করে বলে দিই, সকল বীজগণিতীয় সূত্র হচ্ছে অবেদ। এখানে অপশন এ হচ্ছে উত্তর, কারণ এটা তোমাদের বইয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 4ab। একটা সূত্র আছে, সেটা সমান সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এটা একটা সূত্র। সো আমি বলছিলাম যে সকল বীজগণিতের সূত্র হচ্ছে অবেদ, সো আনসার হচ্ছে এ। পরবর্তী আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এই যে সমীকরণটা আছে, এই দুইটা পক্ষই সমান। যদি দুইটা পক্ষ সমান হয়, সেক্ষেত্রে 3 নাম্বার তত্ত্ব হচ্ছে যে এই সমীকরণগুলো অসংখ্য মানের জন্য সত্যায়িত হবে। নাম্বার কথাটা, অসংখ্য মানের জন্য এই সমীকরণটা সত্য বলে প্রমাণিত হবে। সেটা হবে কি হবে না আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এমন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4।
এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন আমি বলছি অসংখ্য মানের জন্য প্রমাণিত হবে। সো ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু 1, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1। যদি এটা হয় এখন মান বসাও, 1 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার, 4 ইন্টু 1 ইন্টু 1 বা 2 স্কোয়ার মাইনাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 বা 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। হয়েছে, প্রমাণিত হয়েছে জাস্ট একটা মানের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। আমি বলছিলাম যে অসংখ্য মানের জন্য, স্যার একটা মান নেই, ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2। মান বসাও। সো আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি 2 প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2। সো এখন ক্যালকুলেশন করো, 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 দুগুণে 8 আর দুগুণে 16। সো 4 স্কোয়ার সমান সমান হচ্ছে আমরা জানি 16 ইজ ইকুয়াল টু হচ্ছে 16। হয়েছে, প্রমাণিত হয়েছে। তাহলে এই তথ্যগুলো মাথায় রাখতে হবে জাস্ট পরীক্ষায় ভালো করার জন্য। এই হচ্ছে সাস্ট 2016-17 সালে প্রশ্নের সমাধান। আশা করি প্রশ্ন কঠিন হলেও আমি তোমাদেরকে আমার সাধ্য অনুযায়ী সহজভাবে বুঝাইতে পারছি। পরবর্তীতে আরো অনেক সমাধান আসবে, সেই সমাধান পাওয়ার জন্য প্রয়োজন হবে এই প্ল্যাটফর্মের সাথে থাকা। ধন্যবাদ সবাইকে।